হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি B2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটির যে 15 নম্বরের উত্তর, সেই উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার আগে তোমাদের এই এসএসসি B2 পেপারটির যে সাজেশন, সেই সাজেশনটি একবার তোমরা দেখে নাও। দেখো, এখানে বিভাগ কয়ের যে প্রশ্নটি তোমাদেরকে করতে হবে, প্রাচীন বা মধ্যযুগ বা ঔপনিবেশিক ভারতের যে কোনো একটি স্থাপত্য নিদর্শন। তাই এক্ষেত্রে আমি মধ্যযুগের স্থাপত্য নিদর্শন হিসাবে তাজমহলের উপরে একটি 1000 শব্দের প্রতিবেদন এর উপরে যে ভিডিও ক্লাস এর আগে আমি দিয়েছি আমার চ্যানেলে, তার দেওয়া আছে, আপলোড করা আছে। সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। অর্থাৎ বিভাগ কয়ে যেটি 50 নম্বরের যে প্রশ্ন উত্তর তোমাদেরকে করতে হবে, মধ্যযুগের স্থাপত্য নিদর্শন হিসাবে তাজমহল, তোমরা এটা ভালো করে পড়ে যাবে এবং তার উত্তরটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এরপরে দেখো, বিভাগ ক্ষয়ে 15 নম্বরের প্রশ্ন দুটি তোমাদেরকে করতে হবে। তার জন্য যেসব প্রশ্নগুলো এখানে রয়েছে, প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরটি নিয়েই এখন ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটিও কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। এর পরের প্রশ্ন দেখো, দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে উত্তর ভারতে যে নতুন স্থাপত্য রীতির সূচনা হয়েছিল তা আলোচনা করো। অর্থাৎ দিল্লির সুলতানির যে স্থাপত্য বা ইন্দো সারাসেনিক যে শিল্পরীতি, তার উপরেও কিন্তু আমি ভিডিও ক্লাস এর আগে দিয়েছি। দেখো, এগুলো টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এইসব প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। পরেরটি দেখো, গান্ধার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। এটিও কিন্তু ভিডিও ক্লাস আমি দিয়েছি। এরপরে দেখো, হরপ্পা সভ্যতার শিল্পকলা, এটিও কিন্তু ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি। এরপরে দেখো, স্রেফ দুটি প্রশ্ন এখানে বাকি রয়েছে। বিংশ শতকের সূচনায় ভারতের প্রথম চিত্রকলা আন্দোলন রূপে বেঙ্গল স্কুলের অবদান। আর আরেকটি প্রশ্ন আছে, মুঘল যুগে রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো। তা এখানে বেঙ্গল স্কুল এবং রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলা, এই দুটি প্রশ্নেরও উত্তর আমি খুব দ্রুত 1-2 দিনের মধ্যে আমার চ্যানেলে আপলোড করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি এই ধরনের ক্লাস রিলেটেড ভিডিও দিলে তোমরা পেয়ে যেতে পারো। তা দেখো, এখানে যে সাজেশন তোমাদের সামনে আমি তুলে ধরছি, এটি এসএসসি B2 এর সাজেশন। এবং এই সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে, এখান থেকে প্রথম থেকে যদি আমি বিভাগ ক থেকে যদি ধরি, 1, 2, বিভাগ ক্ষয়ে 2, 3, 4, 5, 6, 7, 7টি প্রশ্ন এখানে তোমাদের দেওয়া আছে। এর মধ্যে 5টি প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তা আজকের ভিডিওতে যেটা আলোচনা করব, যেটা মূল প্রশ্ন, প্রথম যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তা দেখো, 600 থেকে 1200 দক্ষিণ ভারত, অর্থাৎ এখানে পল্লব শিল্পকলা সম্পর্কে আলোচনা করতে হবে। এবং পল্লবদের শিল্পকলায় যে 4টি ঘরানা বা 4টি শিল্প রীতি এখানে দেখা যায়, সেই 4টি শিল্পরীতি আলোচনা করতে হবে। এবং তারপর যে চোল শিল্পকলা, 1200 মানে চোল শিল্পকলার উপরেও কিন্তু এখানে আলোচনা করতে হবে। অর্থাৎ 600 থেকে 1200 বলতে দক্ষিণ ভারতে পল্লব এবং চোল, এই দুই রাজবংশের যে শিল্পকলা ছিল, অর্থাৎ মন্দির নির্মাণের ক্ষেত্রে যে শিল্প শৈলী ছিল, সেই বিষয়টি নিয়েই কিন্তু উত্তরে আলোচনা করতে হবে। পল্লব শিল্প, তাহলে 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে পাঠ আলোচনা করতে হবে তার নাম হচ্ছে পল্লব শিল্প। দক্ষিণ ভারতের শিল্পকলা বলতে মূলত পল্লব শাসকদের পৃষ্ঠপোষণায় রচিত স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার নিদর্শনগুলিকে বোঝায়। চোল আমলের শিল্পকলা এক্ষেত্রে পল্লব শিল্পকলার উত্তরাধিকার হয়ে দেখা দেয়। গোটা দক্ষিণ ভারতের শিল্পরীতি শিল্প সমালোচকদের চোখে দ্রাবিড় শিল্পরীতি নামে পরিচিত। পল্লব শাসকদের মধ্যে প্রথম মহেন্দ্র বর্মন 600 থেকে 630, প্রথম নরসিংহ মহামল্ল 630 থেকে 668, দ্বিতীয় নরসিংহ বর্মন রাজসিংহ 695 থেকে 722,
প্রমুখ ছাড়াও শেষ পল্লব শাসক অপরাজিত বর্মনের 895 থেকে 913 আমলে পল্লব স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার শ্রীবৃদ্ধি ঘটে। পল্লব শাসকদের পৃষ্ঠপোষণায় রচিত স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা শিল্পকলার ইতিহাসে পল্লব শিল্প নামে অভিহিত। উত্তর ভারতের শিল্পকলা যে অর্থে আর্য শিল্পরীতির ধারক ও বাহক, দক্ষিণ ভারতের শিল্পকলা বিশেষত পল্লব শিল্প সেই অর্থে দ্রাবিড় শিল্পরীতির পরিচায়ক। পল্লব শাসকরা পল্লব শিল্পকলার মাধ্যমে দ্রাবিড় রীতির সূচনা করেন বললে ভুল হয় না। দক্ষিণ ভারতের বর্তমান তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে পল্লব শিল্পকলার বহু নিদর্শন সমালোচকদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে। তাহলে দেখো, এখানে পল্লব শিল্পকলা বলতে স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা, এর ভিতরে আমাদের আলোচনার বিষয় কিন্তু এই স্থাপত্য অর্থাৎ মন্দির স্থাপত্য। দেখো এখানে দেওয়া আছে পল্লব স্থাপত্য অর্থাৎ পল্লবদের যে মন্দির স্থাপত্য। তো এর উত্তর এইভাবে লিখবে, পল্লব স্থাপত্যের যাবতীয় বৈশিষ্ট্য মন্দির কেন্দ্রিক। মন্দির নির্মাণ আবার দুই পদ্ধতিতে করা হতো, এক পাহাড় কেটে তার ভেতরে গুহা মন্দির এবং দুই স্বাধীন ও স্বতন্ত্র মন্দির নির্মাণ রীতি। পল্লব শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম ও মামল্লপুরম, যাকে বলা হয় মহাবলীপুরম। পল্লব শাসকদের পৃষ্ঠপোষণায় পল্লব শিল্পরীতির যে বিকাশ পর্বের কথা জানা যায়, শিল্প সমালোচকরা তাতে 4টি বিশেষ রীতির উদ্ভব লক্ষ্য করেছেন। এগুলি হলো যথাক্রমে পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনের পৃষ্ঠপোষকতায় মহেন্দ্র রীতি, 2 নরসিংহ বর্মন মহামল্লের পৃষ্ঠপোষকতায় মামল্ল রীতি বা মহামল্ল রীতি, 3 দ্বিতীয় নরসিংহ বর্মন রাজসিংহের পৃষ্ঠপোষকতায় রাজসিংহ রীতি ও 5 অপরাজিত, এটি 4 নম্বর হবে, প্রিন্টিং মিস্টেক আছে, অপরাজিত বর্মনের উদ্যোগে অপরাজিত রীতি। অপরাজিত রীতিকে কোনো কোনো শিল্প সমালোচক নন্দী বর্মন গোষ্ঠী রীতিও আখ্যা দিয়ে থাকেন। তাহলে এই যে 4টি রীতির কথা বললাম, এই 4টি রীতিকেই এবার পয়েন্ট করে তোমাদেরকে লিখতে হবে। প্রথম যেটা রয়েছে দেখো মহেন্দ্র রীতি। দেখো এখানে প্রথমে যেটা রয়েছে মহেন্দ্র রীতি, সেটাকে পয়েন্ট করে লেখা হচ্ছে 600 থেকে 630। দেখো আমাদের প্রশ্নে ছিল 600 থেকে 1200, অর্থাৎ এই শুরু হচ্ছে 600 থেকে 630 পর্যন্ত এই পয়েন্টের ভিতরে উল্লেখ করা হচ্ছে। প্রথম মহেন্দ্র বর্মন পল্লব স্থাপত্যের মহেন্দ্র রীতির উদ্ভাবক। মহেন্দ্র রীতির মূল বৈশিষ্ট্য হিসেবে দেখানো হয় যে তন্ডাই মণ্ডল অঞ্চলে পাহাড়ের পাথর কেটে চৈত্যের আকার যেভাবে গুহা মন্দির নির্মাণ শুরু হয় তা দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পের প্রথম উদাহরণ। চৈত্যের আকারে তিনি গুহা মন্দির নির্মাণ করতেন বলে তাকে চৈত্যকারী আখ্যা দেওয়া হয়। গোটা মন্দিরটির ছাদ এক্ষেত্রে ত্রিকোণ বা গোলাকার স্তম্ভের উপর নির্ভরশীল ছিল। প্রথম মহেন্দ্র বর্মনের আমলে প্রাপ্ত এ ধরনের গুহা মন্দিরের নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণ আরকট জেলার মণ্ডপপত্তুর গুহা মন্দির, উত্তর আরকটের ভৈরবকুণ্ড মামন্দুর শিয়া মঙ্গলাম মন্দির, উন্ড বল্লীর অনন্তসায়ন মন্দির প্রভৃতি। গুহা মন্দির হওয়া সত্ত্বেও পল্লব স্থপতিরা কোনো কোনো মন্দিরকে বহু তল করে নির্মাণ করেন। উদাহরণস্বরূপ অনন্তসায়ন মন্দিরটি ছিল 4 তল বিশিষ্ট। মহেন্দ্র বর্মনের আমলের শ্রেষ্ঠ স্থাপত্য শিল্পের নিদর্শন ছিল তিরুচিরাপল্লীর অর্থাৎ ত্রিচিনাপল্লী মন্দির। প্রতিটি মন্দিরের গায়ে উৎকীর্ণ লেখ থেকে জানা যায় যে এগুলির নির্মাণকর্তা ছিলেন বিচিত্র চিত্ত অর্থাৎ মহেন্দ্র বর্মন স্বয়ং। মন্দিরের স্থাপত্য ছাড়াও মহেন্দ্র বর্মনের আমলে মৌর্য সম্রাট অশোকের আমলের মতো কিছু স্তম্ভ স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। কাঞ্চির একাম্বরেশ্বরের স্তম্ভগুলি এর অন্যতম উদাহরণ। এখানে বা এ ধরনের স্তম্ভগুলিতে মহেন্দ্র বর্মন তার কৃতিত্ব ও বিভিন্ন অভিধা যেমন বিচিত্র চিত্ত চৈত্যকারী জাহির করতেন। তো এই ছিল প্রথম মহেন্দ্র রীতি। এরপরে দেখো পরের যে রীতিটি আছে মামল্ল বা মহামল্ল রীতি, 630 থেকে 668 খ্রিস্টাব্দ।
এর উত্তরে যেটা বলা হচ্ছে, প্রথম মহেন্দ্র বর্মনের পুত্র প্রথম নরসিংহ বর্মন মহামল্ল নামে পরিচিত ছিলেন। তার আমলে পল্লব শিল্পের বৈশিষ্ট্য মহামল্ল বা মামল্য রীতি নামে পরিচিত। পিতার আমলের মতো তার আমলেও পাহাড় কেটে মন্দিরের স্থাপত্যের ধারা অব্যাহত ছিল। বর্তমান চেন্নাই থেকে ৩২ মাইল দক্ষিণে তার নামে প্রতিষ্ঠিত মহাবলীপুরম বা মামল্লপুরমে এ সময়ের মন্দির শিল্পের উৎকৃষ্ট নিদর্শনগুলি অবস্থান। আয়তন বা চরিত্রগত বৈশিষ্ট্যে মহেন্দ্র রীতি থেকে এগুলির কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এ সময়ের মন্দিরগুলির নির্মাণ শৈলী অনুযায়ী এগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। এক, আগের তুলনায় মামল্য রীতির গুহা মন্দিরগুলি উন্নত মণ্ডপ ধরনের। এগুলি সাধারণভাবে গুহা মন্দির নয়, মণ্ডপ নামেই বেশি অভিহিত। দুই, পাহাড়ের কোনো অংশ কেটে একখণ্ড পাথরের এক শিলা তৈরি স্তম্ভের ওপর দণ্ডায়মান চৈত্য আকারের মন্দির। এদের আকৃতি অনুযায়ী এগুলি রথ মন্দির বা একশিলা মন্দির নামে পরিচিত। মামল্লপুরমের রথ মন্দিরগুলি বিশ্বের শিল্প সমালোচকদের বিস্ময়ের কারণ। একাধিক তল বিশিষ্ট এই একশিলা ভিত্তিক রথ মন্দিরগুলি পঞ্চপাণ্ডব, দ্রৌপদী ও গণপতি বিনায়কের নামে চিহ্নিত। পঞ্চপাণ্ডবের নামাঙ্কিত মন্দিরগুলি যেমন ধর্মরাজ রথ, অর্জুন রথ ইত্যাদি দক্ষিণ ভারতের শিব মন্দির হিসেবে চিহ্নিত। অধিকাংশ ক্ষেত্রে বর্গাকৃতি বা আয়তকার এই রথ মন্দিরগুলি প্রচলিত দ্রাবিড় রীতির দুটি মূল বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে। এই দ্রাবিড় রীতিগুলি হল বিমান ও গোপুরম অর্থাৎ মন্দিরের যে প্রবেশদ্বার, গোপুরম নির্মাণ পদ্ধতি। বিমান নির্মাণ পদ্ধতিতে পিরামিডের মতো গম্বুজ তৈরির প্রাধান্য দেখা যায়। গোপুরম নির্মাণের পদ্ধতি হল প্রশস্ত ও পরিবেষ্টিত মন্দির প্রাঙ্গণের প্রবেশ পথে প্রকাণ্ড বড় সিংহদ্বার নির্মাণ করা। দেখো এখানে একটা মন্দিরের ছবি দেওয়া আছে, মামল্য বা মহামল্ল রীতির যে রথ মন্দির, সেই মন্দির। এর পরের যে রীতিটি আছে সেটি হচ্ছে ৩ নম্বর, যেটি রাজসিংহ রীতি। মহেন্দ্র রীতি বা মামল্য রীতির বৈশিষ্ট্য পরিত্যাগ করে দ্বিতীয় নরসিংহবর্মন রাজসিংহের আমলে পল্লব স্থাপত্য শিল্পে কিছু চরিত্রগত পরিবর্তন দেখা দেয়। এই সময় পাহাড় কেটে মন্দির নির্মাণ কৌশল পরিত্যক্ত হয়। শুরু হয় স্বাধীন স্বতন্ত্র মন্দির নির্মাণ কৌশল। এই নির্মাণ কৌশল বা পদ্ধতি পল্লব শিল্পের ইতিহাসে রাজসিংহ রীতি নামে অভিহিত। রাজসিংহ রীতির প্রধান কেন্দ্রভূমি হল কাঞ্চিপুরম ও মামল্লপুরম। এই স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হল কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠ পেরুমলের মন্দির, দক্ষিণ আরকটের তলগিরিশ্বর মন্দির, মামল্লপুরমের তীর মন্দির, ঈশ্বর মন্দির, মুকুন্দ মন্দির প্রভৃতি। এ সমস্ত মন্দির নির্মাণের ক্ষেত্রে পাথরের উপর পাথর চাপিয়ে প্রয়োজনীয় কারুকাজ করা হতো। দ্রাবিড় রীতি অনুযায়ী এ সমস্ত মন্দিরের বৈশিষ্ট্য হিসেবে বিমান, গোপুরম ছাড়াও মণ্ডপ ও মন্দিরের চারপাশে স্তম্ভের সারি ও বিভিন্ন পূজা কক্ষের অবস্থান লক্ষ্য করা যায়। কৈলাসনাথ মন্দির নির্মাণে রাজসিংহের সব আত্মীয় পরিজন অংশগ্রহণ করেছিলেন বলে জানা যায়। এই মন্দিরের অভ্যন্তরস্থ ৫৮টি ক্ষুদ্র মন্দিরের গায়ে যে সমস্ত ভাস্কর্যের পরিচয় পাওয়া যায় সেগুলির অধিকাংশই দেবাদিদেবের শিবের মন্দির। এরপরে দেখো শেষ যে রীতিটি আছে পল্লব স্থাপত্যে, অপরাজিত বা নন্দী বর্মন গোষ্ঠী ৮৯৫ থেকে ৯১৩। পল্লব শিল্পের শ্রেষ্ঠতম নিদর্শন হিসেবে পল্লব বংশের শেষ প্রতিনিধি অপরাজিত বর্মনের আমলের কয়েকটি মন্দির স্থাপত্যের দিকে অঙ্গুলে নির্দেশ করা হয়। মন্দির স্থাপত্য শিল্পের গুণগত মানের প্রশ্নে এগুলির বৈশিষ্ট্যে অবনতি লক্ষ্য করা যায়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কাঞ্চিপুরমের মুক্তেশ্বর মন্দির ও মাতঙ্গেশ্বর মন্দির। কোনো শিল্প সমালোচক দেখান যে পল্লব স্থাপত্যের অবনতির যুগে অপরাজিত বর্মন পরবর্তী নন্দী বর্মনদের আমলে
এ ধরনের স্থাপত্য শিল্প শুরু হয়। এ কারণে পল্লব শিল্পের শেষ ধারাকে কেউ কেউ নন্দী বর্মন গোষ্ঠীর শিল্পরীতি আখ্যা দিয়ে থাকেন। তো এই ছিল পল্লব স্থাপত্যের উপরে যে 4টি ধারা আছে সেই ধারার বিবরণী। এবার দেখো চোল স্থাপত্য। চোল স্থাপত্যে কি বলা হচ্ছে, স্থাপত্য ভাস্কর্যের দ্রাবিড় শৈলী বলতে যা বোঝায় তা প্রধানত চোল আমলেই ধরা পড়ে। দ্রাবিড় শিল্পরীতি এ সময় তার পূর্ণতা খুঁজে পায়। চোল শিল্প একার্থে পল্লব শিল্পের উত্তরাধিকারী হলেও তার স্বাতন্ত্র্য চিহ্নিত করা অসম্ভব নয়। বরং বলা ভালো, পল্লব শিল্প তার শেষ পর্যায়ে যে জড়ত্বের সম্মুখীন হয়, চোল শিল্পের আদি পর্বেই তা অনেকটা মুক্ত হয়ে দেখা দেয়। আদি পর্বের চোল স্থাপত্য ক্ষুদ্রাকৃতি আকারের দেখা গেলেও এ যুগের স্থাপত্যকর্ম প্রথম থেকেই সুখ দর্শন হয়ে ওঠে। উদাহরণস্বরূপ চোল রাজ বিজয়ালয়ের আমলে নির্মিত বিজয়ালয় চোলেশ্বর মন্দির, প্রথম পরান্তকের আমলে নির্মিত করঙ্গনাথ মন্দিরের কথা উল্লেখ করা যায়। চোলেশ্বর মন্দিরটি ছিল বৃত্তাকার এবং সে কারণে অস্বাভাবিক। এই মন্দিরটির স্তম্ভযুক্ত মণ্ডপ, তলযুক্ত বিমান এবং শীর্ষদেশের স্তূপাকৃতি সব কিছুই পল্লব স্থাপত্যের ধারক ও বাহক বলে মনে হয়। প্যারা করে দেখো, অন্যদিকে করঙ্গনাথ মন্দিরটিও ছিল কম বেশি পল্লব স্থাপত্যের উত্তরাধিকার স্বরূপ। তবে এই মন্দিরের স্তম্ভগুলির আকার ও পরিকল্পনায় কিছু স্বাতন্ত্র্য লক্ষ্য করা যায়। এই মন্দিরটির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে দেখা যায় যে চোল শিল্প সংস্কৃতির অন্যতম অঙ্গ অলঙ্করণ রীতি এই মন্দিরটির নির্মাণ পর্ব দিয়ে শুরু হয়। চোল স্থাপত্যের আদি পর্বের পর প্রথম রাজরাজ চোল 985 থেকে 1014 ও তার পুত্র চোল শ্রেষ্ঠ পল্লব রাজেন্দ্র চোল দেবের 1014 থেকে 44 আমলে চোল মন্দির স্থাপত্য মহত্তম কীর্তির অধিকারী হয়। ঐতিহাসিকরা দেখান যে আদি মধ্যযুগেই এই দুই নৃপতি যে বিপুল সম্পদ ও ক্ষমতার অধিকারী হন, তার প্রতীক হিসেবে পিতা পুত্র দুটি বিপুল আকার মন্দির নির্মাণ করেন। এর প্রথমটি ছিল 1003 থেকে 1010 খ্রিস্টাব্দের কাল পর্বে রাজরাজ চোল নির্মিত তাঞ্জোরের রাজেশ্বর মন্দির বা বৃহদীশ্বর মন্দির নামক শিব মন্দির, এবং দ্বিতীয়টি ছিল রাজেন্দ্র চোল স্থাপিত নতুন রাজধানী গঙ্গাইকোন্ড চোলপুরমের শিব মন্দির। তাঞ্জোরের রাজেশ্বর মন্দিরটি সমকালীন ভারতের বৃহত্তম মন্দির হিসেবে চিহ্নিত। 500 ফুট ইন্টু 250 ফুট আয়তকারের চওড়া প্রাচীর সমন্বিত বিশাল প্রাঙ্গণের উপর স্থাপিত এই মন্দিরটির বিমান, অর্ধমণ্ডপ, মহামণ্ডপ, সম্মুখস্থ বৃহৎ নন্দী চত্বর অর্থাৎ শিবের অন্যতম অনুচর নন্দীর নামে উৎসর্গ করা চত্বর বা প্রাঙ্গণ প্রভৃতি সবকিছুই বিশালত্বের স্বাক্ষর বহন করে। 14 তল সমন্বিত এই মন্দিরটির শীর্ষ দেশে একখণ্ড শিলার বিমানটির উচ্চতা ছিল 200 ফুট। বিশাল আকার এই বিমানটি ভারতীয় স্থাপত্য কলার ইতিহাসে কোষ্ঠী পাথর হিসেবে অভিহিত। পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এই বিমানটির বিভিন্ন অংশের প্রদর্শন পরিচ্ছন্ন ও নিখুঁত অলঙ্করণে সমৃদ্ধ। ব্রিটিশ ঐতিহাসিক এল বাসাম মনে করেন, রাজপ্রাসাদের অনুকরণে নির্মিত হওয়ায় এই মন্দির আড়ম্বরতার প্রতীক হয়ে উঠেছে। অন্যদিকে রাজেন্দ্র চোলের আমলে নির্মিত গঙ্গাইকোন্ড চোলপুরমে শিব মন্দিরটি আয়তনে ছোট। এর বিমানের উচ্চতা ছিল 160 ফুট। প্রাচীর বেষ্টিত এই মন্দিরের প্রাঙ্গণটি ছিল 340 ইন্টু 100 ফুট। 150টি সারিবদ্ধ স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের স্থাপত্য কলা যতটা সমৃদ্ধ, তাঞ্জোরের মন্দিরের মতো এর অলঙ্কার শিল্প ততটা নয়। স্থাপত্য কলার দিক থেকে এই মন্দিরটির অন্যতম বৈশিষ্ট্য হল মন্দিরটির দুটি বিমান সমস্থিত। এর প্রথম বিমানটি বলিষ্ঠ সরল রেখায়
পুরুষোচিত গাম্ভীর্য নিয়ে উপস্থিত। এর দ্বিতীয় বিমানটি নারী সুলভ কমনীয়তার প্রতীক। শিল্প সমালোচকরা দেখাতে চান যে বিমানের এই নির্মাণ শৈলী একাধারে মহাকাব্যের সঙ্গে গীতি কবিতার পার্থক্য স্মরণ করায়। প্রথম বিমানটি যেখানে শক্তির প্রতীক, দ্বিতীয়টি সেখানে সৌন্দর্যের। চোল মন্দিরের স্থাপত্যের বিশ্লেষণ প্রসঙ্গে একথা বলা অপ্রাসঙ্গিক নয় যে চোল স্থপতিরা তাদের স্থাপত্যকর্ম দৈত্যাকারে শুরু করে শেষ করতেন মণিকার সুলভ সূক্ষ্মতা দিয়ে। তা এই ছিল দক্ষিণ ভারতের 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত মন্দির শিল্পকলার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের যে 15 নম্বরের প্রশ্ন উত্তর অর্থাৎ 750 ওয়ার্ডের যে নোটস, এই নোটসটিকে তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষায় আসবে বলা যায়। তোমাদের এই পেপারের আর যে একটি দুটি প্রশ্নের অ্যান্সার দিতে বাকি আছে সেগুলি খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।